নমস্কার রাজাদা, আর প্লাস ডিজিটালে আপনাকে স্বাগত। আপনার কাছে আমাদের প্রশ্ন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন আমরা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কটা তৈরি করেছিলাম, আর সেটা শেখ মুজিবুরের সময় থেকেই, মানে বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই আওয়ামী লীগের সঙ্গে, এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের এই মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনো মানুষ ভালো চোখে নেয়নি। সেখানকার বেশ কিছু মানুষ, বিশেষ করে যারা সেনা পদস্থ কর্তারা ছিলেন, আমরা দেখেছিলাম যে সেখানে ৭৫ সালে ১৪ই আগস্ট শেখ মুজিবুরকে তারা হত্যা করে, হুম। এবং সেখানে যে শাসনটা আসে সেটা ভারত বিরোধী একটা ব্যবস্থা সৃষ্টি থাকে। যদিও প্রত্যক্ষভাবে তারা কিন্তু সেভাবে ভারত বিরোধিতা করতে পারেনি, কেননা ভারত পাশের একটা শক্তিশালী দেশ, যেখান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী যায়। কিন্তু পরবর্তীকালে আমরা যখন ছিলেন জাতীয় পার্টির এরশাদ ছিলেন বা বিএনপি গভর্নমেন্ট ছিল, ভারত কিন্তু মোটামুটি ভাবে সম্পর্ক তাদের সঙ্গে রেখেছিল। হুম। কিন্তু ইদানিংকালে যেটা দেখা যায় যে আমরা শেখ হাসিনার সঙ্গে এতটাই ভারতের সম্পর্ক তৈরি হচ্ছিল যে ভারত ভেবেছিল শেখ হাসিনার আওয়ামী লীগের কোনো বিকল্প নেই, তার ফলে অন্য কারোর পার্টির সঙ্গে তারা সম্পর্ক রাখেনি। সেটাই কিন্তু একটা ভারতবর্ষের যে সেকেন্ড লাইন অফ যে কন্ট্যাক্ট লিঙ্ক যেটা, সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। এবং এখন যেটা তারা একটা ভারত বিদ্বেষিতা বাংলাদেশের ভেতরে বহুদিন ধরে সুপ্ত অবস্থায় ছিল, সেটা মৌলবাদীরা নানানভাবে জাগিয়ে তুলেছে। এবং সেই জাগিয়ে তোলার ফলে যে যারা এখন ক্ষমতায় আছে, তারা মনে করছে যে তাদের যে বিপ্লব, তারা এটা বলছে নতুন বিপ্লব বা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম, সেটা অনেকটা ভারত বিদ্বেষিতার উপর নির্ভর করে। এখন এই ভারত বিদ্বেষিতার জায়গা থেকে তারা ভারতের সঙ্গে ভালো করে সম্পর্ক তৈরি করতে চাইছে না। এটা যারা আছেন এই মুহূর্তে তাদের এটা পরিষ্কার বক্তব্য। নির্বাচন হয়ে গেলে তখন তাদের হয়তো বাস্তবতার দিকে যাবে। নির্বাচনের আগে সাধারণত আবেগটাই বেশি বড় করে তারা দেখে। তো এই মুহূর্তে ভারতের সঙ্গে সম্পর্ক তারা মনে করছে যে নতুন করে করে লাভ নেই। এবং নানান ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তাও চলছে, আক্রমণও হয়েছে। ভারতেরও আগরতলায় তাদের আমাদের বাংলাদেশ হাই কমিশনের কনসুলেট অফিসও আক্রমণ হয়েছে, এরকম ঘটতেই থেকেছে। কিন্তু এর মধ্যেও আমরা দেখেছি যে ভারত ২ লাখ টন চাল চেয়েছিল, মানে সেটা ভারত পাঠিয়েছে। বৈঠকের সময় সেটা ভারত দিয়েছে। আরো নিত্য প্রয়োজনীয় ব্যবসা চলছে, কিন্তু যথেষ্টই কমের দিকে, এবং মানুষ চলাচলের দিকে বিরাট। বাংলাদেশ ভারতবর্ষের সবচেয়ে বেশি টুরিস্ট আসতো, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি হেলথ প্রোগ্রামে আসতো, হেলথ টুরিস্ট, এবং সাধারণ টুরিস্টও সবচেয়ে বেশি। সেইটা কিন্তু বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আমাদের যে ট্যুরিজমের ফলে যে ধরনের আর্থিক আয় এসে হতো, সেগুলো যথেষ্টই কমেছে। এই জায়গায় দাঁড়িয়ে মোটামুটিভাবে বলা যায় যে ভারত বাংলাদেশ সম্পর্কে কিন্তু রাজনৈতিক সম্পর্ক খারাপ হয়নি, আর্থিক সম্পর্ক মোটামুটি নষ্ট হয়েছে। এবং সঠিক নির্বাচন না এলে ওরা ভাবছে হয়তো যে আমেরিকার সঙ্গে বা চীনের সঙ্গে মৈত্রী করে তারা কিছু করবে, কিন্তু সেটা আবেগের থেকে কথা বলা। আউট ইন্ডিয়া মুভমেন্ট যেটা আমরা দেখলাম, যেটা ঠিক এটা মালদ্বীপেও একইভাবে হয়েছিল। মালদ্বীপের আউট ইন্ডিয়া মুভমেন্ট দেখা গেছে যে চীনের সেখানে মদত ছিল, এবং তারা আউট ইন্ডিয়া মুভমেন্ট করে বিরাটভাবে জিতেছিল। পরে যখন ক্ষমতায় আসে বুঝতে পারে যে চীন সে ধরনের সাহায্য করছেন, আবার মালদ্বীপ ভারতের কাছে ফেরত চলে আসে। মানে মানে নির্বাচনের যে আবেগটা থাকে বাংলাদেশের এখন যারা আছে, তারা সেই আবেগটাকেই ধরে রাখতে চাইছে। এবং ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তেমন কোনো যে আঘাতমূলক ব্যবস্থা, প্রতিহিংসা কিন্তু একটাও নেয়নি। যথেষ্ট প্রতিহিংসা করার জায়গা ছিল, ভারত কিন্তু করেনি। যুদ্ধের হুমকি এসছে, সেখানেও ভারত মাথা গলায়নি। বরঞ্চ যখন বলেছে ওরা যখন আমাদের সাহায্য চেয়েছে, খাবার দাবার চেয়েছে, মানে সেটা আমরা সঙ্গে সঙ্গে ওদের পাঠিয়েছি। সুতরাং ভারত মনে করছে যে যেভাবে মলদ্বীপ চলে গেছিল ফেরত এসছে, বাংলাদেশও হয়তো নির্বাচনের পরে একইভাবে ফেরত চলে আসবে। এই অবস্থার যে অবনয়ন যেটা ঘটছে, সেটা টেম্পোরারি বলেই ভারত সরকারের ধারণা। এবং বাংলাদেশও যারা চালান,
তারাও জানেন যে ভারতকে বাদ দিয়ে চলবে না, অধিকাংশ জিনিসই ভারত থেকে আসে। এটা একেবারে বন্ধ হয়ে গেলে বিরাট বিপদ আছে। এটা বাংলাদেশের যারা সরকার চালান, সরকারের তারা কিন্তু বোঝেন, কিন্তু রাজনৈতিক নেতারা স্বার্থে তারা এখন বলতে চাইছেন না। ভোটের পরে বাস্তবতার কারণে তারা আবার ভারতের দিকে ফিরত আসবে বলে আমারও ব্যক্তিগত মত। হ্যাঁ, আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহ সেভেন সিস্টার দখলের হুঁশিয়ারি দিয়েছে। হাই কমিশনার অফিসের নিরাপত্তা নিয়ে এই বিষয়ে খুবই চিন্তিত ভারত। পাল্টা ঢাকার ভিসা অফিস বন্ধ হওয়ার পর আজকে রাজশাহী এবং খুলনার অফিস বন্ধ। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ? হ্যাঁ, দেখুন দুটো জিনিস। একটা হচ্ছে যে বাংলাদেশের ছাত্র নেতা সেভেন সিস্টার্স দখল করার কথা বলছে, সেটা তারা বাস্তবতাটা জানে না। সেভেন সিস্টার্স তো এটা ইউনুস চায়নায় গিয়ে বলেছিল যে সেভেন সিস্টার্স আমরা হ্যাঁ সঙ্গে নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারি। সেভেন সিস্টার্স তো কোনো না, তারা ভারতের অঙ্গ, তাদের সঙ্গে আলাদাভাবে ব্যবসা বাণিজ্য করা যায় না। উনি সেখানে এক প্রচ্ছন্ন ভারত ভাগের কথা বলেছেন বলেই অনেকেই মনে করছেন, এবং সেই সুযোগটা পেয়ে গেছে ছাত্র নেতারা। তারাও বলছে যে সেভেন সিস্টার দখল করে তারা অনেক কিছু করবে, কিন্তু এগুলো সহজ ব্যাপার নয় এগুলো। সুতরাং ওইগুলোর কথা খুব একটা মূল্য দিয়ে লাভ নেই। তারা কি বলতে চাইছে সেটা একটা রাজনৈতিক অডিয়েন্সকে ক্যাটাগরি তারা বলছে, এটার কোনো বাস্তবতা নেই। তবে যেটা যদি ভিসা অফিস আক্রমণ হয়, পুরো ভিসা অফিসের উপর আক্রমণ হয়, সেখানকার ভারতীয় যে কর্মীরা আছেন এবং বাংলাদেশেরও যে সমস্ত কর্মীরা রয়েছেন কাজ করছেন নন কনসুলার স্টাফ হিসাবে, তাদেরও তো অসুবিধা হতে পারে। সেই কথা ভেবেই ভিসা অফিস বন্ধ। এগুলো ক্ষণিকের বন্ধ হয়, এগুলো সারা পৃথিবীতেই যখন প্রতিবাদ ঘেরাও হয় বন্ধ হয়ে যায় এবং আবার খুলে যায়। এই নয় যে চিরকালের জন্য বন্ধ হয়ে গেল চলে আসছে, তা কিন্তু নয়। বাংলাদেশ থেকে এখনো বিরাট সংখ্যক মানুষ আসেন ভারতবর্ষে চিকিৎসার জন্য, এটা তো আসছে এখনো। হ্যাঁ, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে নতুন করে। এই অবস্থায় দাঁড়িয়ে যে বাংলাদেশেরই ক্ষতি হবে যতদিন ভিসা অফিস বন্ধ থাকবে। সাধারণ মানুষ যারা আসতে চাইছেন আসতে পারবেন না। তবে আমার মনে হয় এগুলো ক্ষণিকের ব্যাপার। আন্তর্জাতিক যে নিয়ম কানুন আছে বাংলাদেশ সুরক্ষা দিতে বাধ্য। যাই হোক, সেটা তো অল্প দিনের। আমরা কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু বন্ধ টন্ধ করিনি। ওরা আমাদের হাই কমিশনারকে ডেকেছিল, আমরা আমাদের হাই কমিশনারকে ডেকেছি। এগুলো হচ্ছে কর্তৃত্ব চলে, ওরা ডাকলে আমরা এগুলো করা হয়। ওরা আমাদের জেলেদের নৌকা ডুবিয়ে দিয়েছে, স্যার মারা গেছে, আমরা সেটা অদূর অমানবিক হয়নি। আমরা ওদের যে সমস্ত জেলেরা আমাদের সে অঞ্চলে ঢুকে পড়েছিল আমরাও গ্রেপ্তার করি। এগুলো চলতে থাকে। এতে হয়তো কিছু মানুষের বিপর্যয়, আজীবনের বিপর্যয় ঘটে যায়, কিন্তু আন্তর্জাতিক নিয়মটাই এরকম, এইভাবেই চলে। তো যাই হোক, আমার যেটা মনে হয় যে যতক্ষণ না নির্বাচন হচ্ছে, হুমকি পাল্টা হুমকি, ভারতের উপর আক্রমণ, এগুলো থাকবেই। কে কত বেশি ভারত বিদ্বেষী তার উপরই তার জনপ্রিয়তা হয়তো নির্ভর করবে, এটা অনেকে মনে করছেন বাংলাদেশের যারা রাজনৈতিক নেতারা। কিন্তু নির্বাচনের পরে আবার তারা ভারতের দিকে ফিরে আসবে বলেই আমার ধারণা। আবার অবস্থা স্বাভাবিক হবে একটা জনপ্রিয় নির্বাচন হলে, এবং সেখানে যদি নির্বাচন রিগড অবস্থায় হয়ে থাকে তাহলে যদি যদি দেখা যায় এমন, তারা হয়তো নিজের মতন চালাবার চেষ্টা করবে। এবং তারা যদি চীনের থেকে সমর্থন আশা করে থাকে, সেটা চীন সেভাবে কারোকে সমর্থন দেয়নি, এবং আমেরিকাও কোনোদিন কারোকে সেভাবে সমর্থন দেয়নি। এবং সেটা হয়তো তাদের বিপর্যয়, সাধারণ মানুষের বিপর্যয় হতে পারে যারা যদি চীন বা মার্কিন মুখাপেক্ষী হয়ে যায়। সেটা তাদেরই আগামী দিনে হয়তো অনেক অসুবিধার সম্মুখীন নিয়ে আসবে। কিন্তু আমি জানি বাংলাদেশে প্রচুর নেতা রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন যারা বোঝেন ভারত ব্যাপারটা কি, তারা বিশেষ ঝামেলার দিকে আর যাবেন বলে আমার মনে হয় না। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। সম্প্রতি কলকাতায় 1971 স্মরণ বিজয় দিবসে পুনর্মিলন দুই বন্ধু রাষ্ট্রের। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কি? না, ভবিষ্যৎ দেখুন, দুটো দেশের সম্পর্ক মাঝে মধ্যেই খারাপ হয়, বন্ধ হয়ে যায়। চীনের সঙ্গে একটা সময় আমাদের দীর্ঘদিন কূটনৈতিক সম্পর্কও বন্ধ হয়ে গেছিল, আবার তো ফেরত এসেছে, আবার একটু ঝামেলা চলছে, আবার হয়তো এইগুলো চলতেই থাকবে। আচ্ছা, বুঝেছেন, ভারত বাংলাদেশের এই যে বিজয় দিবসের বহু বিজয় দিবসে আমি বাংলাদেশে ছিলাম, এবং সেখানকার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে শহরে যেতেন, তারা দিনটাকে উপভোগ করতো।
সেটা তো এখন তো সরকারি যারা আছেন তারা মনে করছেন না এটা আনন্দের দিন নয়। তো সেভাবে বিজয় উৎসব হয়তো হয়নি, কিন্তু বাংলাদেশ হাই কমিশন থেকে তো আমাকে বিজয় উৎসবে তাদের শুভেচ্ছা পাঠিয়েছে, তাদের বিজয় উৎসব। তার মানে এখনো সরকারের বেশ কিছু মানুষ আছেন যারা মনে করছেন হ্যাঁ বিজয় দিবসটা সত্যিকারের তাদের বিজয়। এবং ভারত সরকার যথারীতি শ্রদ্ধার সঙ্গে এই দিনটা পালন করেছেন। বাংলাদেশে যেভাবে উদযাপিত হতো সেভাবে হচ্ছে না। আমার মনে হয় এটা এই সবই কেটে যাবে, বুঝেছেন? এগুলো সাময়িক। বিরাট কিছু সাময়িক ব্যাপার, সময় এগুলো হ্যাঁ ভারত বিদ্বেষিতাই হচ্ছে এখন কিছু রাজনৈতিক নেতার কাজ হয়েছে, এবং তারা যতটা পারবে ফায়দা লোটার চেষ্টা করবে। নির্বাচন হয়ে গেলে আবার সবাই চুপচাপ হয়ে যাবে। সুতরাং যে অবনতিটা একেবারে ক্রমশ নিচের দিকে যাবে, কেন কি এত বড় দেশ ভারতবর্ষ, বাংলাদেশের বর্ডারে চীনের সঙ্গে যেভাবে বর্ডার আছে সেখান থেকে সবকিছু করা যায় না, সীমান্ত পর্বতপূর্ণ এলাকায়। সুতরাং কে চীনের সঙ্গে বুঝেছেন রিস্কটা নেবে? হ্যাঁ, সুতরাং ভারতই যে একমাত্র বন্ধু, এটা জিওগ্রাফিক্যালি তো দরকারই থাকে। এবং ভারত এতদিন বিপদের মধ্যে যে সাহায্য করেছে সেটাও বাংলাদেশ বোঝে। তার শান্তিপূর্ণ যে সে মুক্তি যুদ্ধ, সেখানেও ভারতের অবদান না থাকলে বাংলাদেশ হয়তো পাকিস্তানের অঙ্গ হয়ে যেত। হ্যাঁ, পাকিস্তানের অঙ্গ হিসেবেই থাকতে হতো। হ্যাঁ, একদম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজাদা। হুম হুম। ধন্যবাদ।